এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, শুভ সন্ধ্যা। এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সজীব। আপনারা জানেন যে সন্ধ্যে 7টা অর্থাৎ সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন বিশেষ অনুষ্ঠান, এক্সপ্রেস নিউজের বিশেষ সান্ধ্যকালীন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকে কিছু বিশেষ প্রতিনিধিরা থাকেন আমাদের সাথে, এবং অবশ্যই আমাদের সাথে সারাদিনের বাছাই করা খবর, অর্থাৎ সেই খবরগুলো নিয়ে আমরা পর্যালোচনা করে থাকি আপনাদের সামনে। একদম সরাসরি আমাদের স্ক্রিনে টোল ফ্রি নাম্বার আছে। আপনাদের মনে অবশ্যই প্রশ্ন থাকতে পারে, আপনারা প্রশ্ন করতেই পারেন। এই ধরনের কিছু বিশেষ খবর নিয়ে কিন্তু আমরা এই সন্ধ্যায় বসি। অবশ্যই আমার সাথে আছে এই সন্ধ্যায় আমার সহকর্মী চন্দ্রিমা হালদার আমার সাথে আছে। চন্দ্রিমা, তোমাকে স্বাগত এক্সপ্রেস অনলাইনে। ধন্যবাদ সঞ্জীব। চন্দ্রিমা, প্রথমেই খবর রাখবো আসানসোলের দিকে। আসানসোলে আজকে কি হয়েছিল প্রথমেই নজরে রাখবো। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের জন্য আসানসোলে রেলওয়ে স্টেশনের আরপিএফ ও আরপিএফ যথাযথভাবে এদের একটা কিন্তু যৌথ উদ্যোগে একটা মহান উদ্যোগ আমরা দেখতে পারি। কি সেই উদ্যোগ? না, সেখানে কিন্তু ডগ স্কোয়াড ব্যবহার করা হয়েছিল। পার্সোনাল বা কিছু ব্যাগ বা পার্সের জন্য কিন্তু পরীক্ষা করা হয়েছিল তার দ্বারা। অর্থাৎ এই উদ্যোগে কিন্তু বড়সড় ঘটনা রোধ করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চয়তা করার জন্য কিন্তু এই বিশেষ উদ্যোগ ছিল রেল কর্তৃপক্ষের। এরকম একটি চিত্র আমরা দেখতে পেয়েছি আসানসোলে। এছাড়াও আমাদের আরও জেলাগুলো আছে, সেগুলোতে আমরা অবশ্যই যাব, কিন্তু আসানসোলে এই 26শে জানুয়ারির উপলক্ষে যে এই বিশেষ রেল কর্তৃপক্ষের যেই এত সুন্দর একটি উদ্যোগ, যেখানে সাধারণ মানুষের কিন্তু দিনের পর দিন কিছু তারা কিন্তু অবশ্যই তাদের কিন্তু সাহায্য হবে, বা এটাই কিন্তু আমরা সেই চিত্র দেখতে পারি। কি হয়েছিল একবার বিস্তারিত সে আলোচনা দেখবো আমরা আসানসোলে, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় আসছি। আগামীকাল 26শে জানুয়ারি, যা ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়। এই বিশেষ দিনে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রেলপথে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিন্ত করার জন্য আসানসোল রেলওয়ে স্টেশনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরপিএফ এবং জিআরপিএফ যৌথভাবে এই চেকিং পরিচালনা করছে। নিরাপত্তা চেকিং এর অংশ হিসাবে রেল স্টেশনের বিভিন্ন প্রবেশ পথে যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে। বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর বা ডগ স্কেট ব্যবহার করে পার্সেল, ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করা হচ্ছে। এই কুকুরগুলি বিস্ফোরক, অবৈধ দ্রব্য বা সন্দেহজনক বস্তু চিহ্নিত করতে সক্ষম। এর ফলে যাত্রীদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়ে এবং বড়সড় কোনো অঘটন বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কমে। নিরাপত্তা বাহিনী বিভিন্ন ট্রেন এবং প্ল্যাটফর্ম পর্যায়েও নজরদারি করছে। যাত্রীদের সহযোগিতা ও সচেতনতা এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশি তল্লাশি ও কুকুর স্ক্যানের মাধ্যমে সন্দেহজনক পদার্থ বা লোক শনাক্ত করে সময় মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও আসানসোল রেলওয়ে স্টেশনের স্টাফ এবং নিরাপত্তা কর্মীরা বিশেষভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যাতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পূর্ণ হয়। সাধারণ যাত্রীদের জন্য শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রা নিরাপদ করার জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে 26 জানুয়ারি নির্বিঘ্নে উদযাপিত হবে এবং সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিন্ত হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আগামীকাল 26শে জানুয়ারি অর্থাৎ যা ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে কিন্তু উদযাপিত হয়, এই বিশেষ দিনে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রেলপথে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আসানসোল রেলওয়ে স্টেশনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি আরপিএফ অর্থাৎ রেল কর্তৃপক্ষের যে বিশেষ উদ্যোগ আমরা দেখেছি। চন্দ্রিমা, এই বিশেষ যে উদ্যোগ নিল রেলওয়ে কর্তৃপক্ষ, এর ফলে কিন্তু সাধারণ মানুষদের কিন্তু একটা যে নিত্যদিনের যাতায়াত সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু তাদের সাহায্য হবে বলে আমি মনে করছি। তুমি কি বলবে বিষয়? একদমই সঞ্জীব, তুমি জানো 26শে জানুয়ারি আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবস। সেখানে কিন্তু সেই দিন কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেইখানে দাঁড়িয়ে আরপিএফ, জিআরপি এদেরকে নিয়ে যেই ব্যবস্থা তৈরি করা হয়েছে, যেই ব্যবস্থা করা হচ্ছে, একটা খুবই সেফ জিনিস সেটা।
খুবই সেফ সেটা। একদমই। পাশাপাশি তুমি যেরকমটা বলছো যে নিরাপত্তা চেকিং এর অংশ হিসেবে রেল স্টেশন অর্থাৎ রেল কর্তৃপক্ষের বিভিন্ন ধরনের কিছু কর্মসূচি আমরা দেখতে পারলাম। সেখানে দেখলাম ডগ স্কোয়াড কিন্তু সেখানে নামানো হয়েছিল এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের কিছু পার্স ব্যাগ যেখানে চেকিং চলছিল। একদম নিরাপত্তা চেকিং অংশ হিসাবে কিন্তু রেল স্টেশন বিভিন্ন প্রবেশ পথে যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে। বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর বা ডগ স্কোয়াড, যেটা তোমাকে একটু আগে আমি বললাম, ব্যবহার করা হয় পার্স অর্থাৎ ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্রের পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি এই কুকুরগুলি বিস্ফোরক অর্থাৎ অবৈধ দ্রব্য বা সন্দেহজনক কিছু তথ্য চিহ্নিত করতে সক্ষম। পাশাপাশি এর ফলে যাত্রীদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়ছে এবং বড়সড় কোনো অঘটন বা কোনো আকাঙ্ক্ষিত কোনো ঘটনার থেকে কিন্তু তারা অবশ্যই সতর্কতা করতে পারে। এই জন্যই কিন্তু এই বিশেষ কারণের জন্যই কিন্তু এই ডগ স্কোয়াড নামানো। আমাদের প্রতিনিধি ছিল আসানসোল থেকে, সেখানে কিন্তু জয়ন্ত একদম সরাসরি আমাদেরকে এই চিত্র পাঠান। আমি কথা বলার চেষ্টা করবো জয়ন্তের সঙ্গে, কিন্তু তার আগে একবার নিরাপত্তা বাহিনী সেই চিত্র তোমাকে আরেকবার দেখাতে বলবো। জয়ন্ত আমাদের সাথে মনে হয় আছে। জয়ন্ত, তুমি শুনতে পাচ্ছ? একদম। এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত জয়ন্ত। দেখো, এই অভিনব উদ্যোগ খুবই কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু একটা খুবই সুখবর বলতে পারি। আমরা যেটা দেখলাম আসানসোলে আজকের বুকে দাঁড়িয়ে 2026, কালকে কিন্তু 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, এই বিশেষ উদ্যোগ না হলো কি বলতে চাও তুমি জয়ন্ত? দেখো, তোমার প্রথমে জানিয়ে রাখি, রাত পরে 26শে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে আসানসোল রেলওয়ে পুলিশ বা রেলওয়ে প্রশাসন যদি বলো, আসানসোল রেলওয়ে চত্বর এলাকাতে, স্টেশন চত্বর এলাকাতে সকাল থেকে করা নজরদারি চলছে। দূরপাল্লা যাবে ট্রেন, বাইরে থেকে যাবে ট্রেন বাংলায় ঢুকছে, সেখান থেকে যাত্রীরা নামছে এবং ট্রেনের ভেতরে যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে কড়া চেকিং করছে, টাকা চেকিং যেটা বলা চলে। সঙ্গে রয়েছে ডগ স্কোয়াড রয়েছে, নার্কোটিক চেকিং চলছে। কোনো নাশকতা, বড় নাশকতা রুখতে, বড় দুর্ঘটনা রুখতে এই চেকিং, যেহেতু 26 জানুয়ারি বিভিন্ন জায়গায় পালিত হবে, আসানসোলে সেই মধ্যে পালিত হবে। সেই মধ্যে রেল পুলিশ যে প্রশাসন আছে, আরপিএফ এবং সিআরপিএফ যৌথভাবে যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ নিয়ে আজকে আসানসোল রেলওয়ে স্টেশনে, শুধু স্টেশনের চত্বর নয়, বাইরে থেকে দূরপাল্লা গ্রামে যে ট্রেনগুলো আসছেন সেগুলো চেকিং করা হচ্ছে। প্রত্যেকটা পার্সেল থেকে শুরু করে যাত্রীদের বিভিন্ন রকম যে পার্সেলগুলো রয়েছে সেগুলো চেকিং করা হচ্ছে। পুলিশের তৎপরতার সঙ্গে রয়েছে ডগ স্কোয়াড রয়েছে, নার্কোটিক চেকিং চলছে। কোনো নেশা দ্রব্য, কোনো ভারত জাতীয় দ্রব্য এই যেন প্রবেশ না করতে পারে তার জন্য চেকিং করছে। কোনো বড় ঘটনা না ঘটে বাংলাতে, এই নিয়ে রেলের পক্ষ থেকে কড়া চেকিং চলছে। আমরা এই দিক তুলে দেবো। কিন্তু জয়ন্ত, এছাড়াও আসানসোল কিন্তু আসানসোলে যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের কিছু স্টাফ এবং নিরাপত্তা কর্মীরা বিশেষভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন যাতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়। পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্য শৃঙ্খলা বজায় রাখার একটি পরিকল্পনা বা চেষ্টা করা হয়েছে। এই বিশেষ উদ্যোগের দিকে তুমি কি বলবে? এটা কি কোথাও না কোথাও সঠিকভাবে নিয়ন্ত্রিত হবে? একদম। তোমরা জানিয়ে রাখি, যেহেতু আসানসোল স্টেশন আছে ঝাড়খণ্ড লাগোয়া স্টেশন, মানে ঝাড়খণ্ড বিহার রয়েছে, তো বিভিন্ন দূরপাল্লা ট্রেন আছে, দিল্লি যাবে ট্রেন আছে, মুম্বাই যাবে ট্রেন আছে, হ্যাঁ চেন্নাই যাবে ট্রেন আছে, বিভিন্ন জায়গার ট্রেন রয়েছে। এই জন্য বড় স্টেশন বলা চলে আসানসোল স্টেশন জায়গা যন্ত্রণ আমাদের আসানসোল স্টেশন। তার জন্য এই আসানসোল ডিভিশনের পক্ষ থেকে রেলওয়ে পুলিশ যারা আছেন তারা সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা শুধু রেল স্টেশন নয়, ট্রেনে যাতে আসা যত ট্রেন ঢুকছে আমাদের এখানে ট্রেনগুলো চেকিং করছে। যেহেতু কোনোভাবে কোনো দুর্গতি, কোনোভাবে এরকম দুর্ঘটনা ঘটানো না পারে বা কোনো নাশকতা না করতে পারে, সেই নিয়ে পুলিশের সাথে হ্যাঁ আসানসোল স্টেশনের গুরুত্বপূর্ণ আসানসোল ডিভিশন বলবো। জয়ন্ত, এই যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে 26শে জানুয়ারির জন্য, মানুষজনের মত বা প্রতিক্রিয়া কিরকম? সাধারণ মানুষদের আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি, যারা যাত্রী রয়েছে, যারা ট্রেন থেকে নামছে, তারা বলছে না সেটা করা দরকার আছে, উচিত আছে। যেহেতু 26শে জানুয়ারি বড় কোনো দুর্ঘটনা না ঘটতে পারে, বহু ঘটনা ঘটেছে আগে, আমরা ভারতবর্ষে দেখেছি বা চিত্র আমার টিভিতে উঠে এসেছে। তারপর আমরা সেই ঘটনা না ঘটে তার জন্য রেল প্রশাসনের এটা বড় সিদ্ধান্ত। পাশাপাশি এই নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু অর্থাৎ এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের একটি আশা করেছেন যাতে 26শে জানুয়ারি নির্বিঘ্নে উদযাপিত হবে এবং সকল যাত্রীরা যাতে নিরাপত্তাভাবে সেখানে একত্রিত হয়ে যেন সাফল্যমণ্ডিত হয় সেই অনুষ্ঠান। এই ক্ষেত্রে কি অর্থাৎ শুধুমাত্র কি 26শে জানুয়ারি সামনে বলেই কি এরকম একটি পরিকল্পনা দেখা গেল, নাকি এটা চলবে এরপর থেকে?
তারপর একদম তো নয়, রেল নিরাপত্তা মাঝে মাঝে মাসে করা হয়। কিন্তু 26শে জানুয়ারি, 15ই আগস্ট বলো, বিভিন্ন কোনো ফেস্টিভ্যাল আছে বাংলা, তার আগে কিন্তু নিরাপত্তা চেকিং করা হয়। রেলওয়ে পুলিশের তৎপরতা আসানসোল ডিভিশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন ফেস্টিভ্যাল আসানসোল ওয়েস্ট বেঙ্গলের তাছাড়া ভারতবর্ষে 15 আগস্ট বলো, 23শে জানুয়ারি বলো, 26শে জানুয়ারি বলো, এইসব প্রোগ্রামের সময় রেল পুলিশের চেকিং করা হয়। কিন্তু একটা রেগুলার চেকিং আছে, রেলওয়ে পুলিশের থেকে রেগুলার চেকিং আছে, আসানসোল রেলওয়ে স্টেশনে চেকিং করে। এবং আসানসোল পুলিশের হাতে যে ডগ স্কোয়াড রয়েছেন, সব গুরুত্বপূর্ণ ডগ স্কোয়াড রয়েছেন, যারা নার্কোটিক্স চেকিং যেটা বলি আমরা, সেটা করে থাকেন। সেটা মাসে কয়েকবার হয় আমরা জানতে পারি। কিন্তু তা নয়, এই চেকিংটা এটা রেলওয়ে পুলিশের থেকে স্পেশাল চেকিং এটা করা হচ্ছে, যেটা 26 জানুয়ারি মাথায় রেখে। একদমই জয়ন্ত, তুমি ছবি পাঠিয়েছো আমাদেরকে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেখানে ডগ স্কোয়াড নামানো হয়েছে। আর শুধুমাত্র কি ব্যাগ কিংবা পার্স সেগুলোকে চেকিং করা, নাকি আরো বিশেষ কিছু দিক তারা পর্যবেক্ষণ করছে, কি বলবে বিষয়? প্রত্যেকটা জিনিস রেল কর্মী, রেলওয়ে স্টেশন দাঁড়িয়ে থাকা যাত্রী, তাদের যে লাগেজ রয়েছে সেগুলো চেকিং করা হচ্ছে। সঙ্গে যে যাত্রীরা আসছেন দূরপাল্লার থেকে, তাদের লাগেজ চেকিং করছে। এবং পার্সেল নামছে, সেখানে চেকিং করা হচ্ছে। এবং যারা প্রবেশ করছে তাদেরকে চেকিং করা হচ্ছে, যারা বাইরে বেরোচ্ছে তাদেরকে চেকিং করা হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে চেকিং করা হচ্ছে। শুধু এই নয়, রেল চত্বর মানে এখন তো রেল চত্বর চারিদিকে কিন্তু রেলওয়ে যে পুলিশরা আছেন তারা তৎপরভাবে এই নাকা চেকিংটা করে যাচ্ছে। জয়ন্ত, ডগ স্কোয়াড ছাড়া বিশেষভাবে আর কি কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন? দেখো, আসানসোল রেলওয়ে স্টেশনে এমনিতে অটোমেটিক গ্যাজেট লাগানো আছে। যদি কোনো ব্যক্তি কোনো কিছু মানে বোম বলো, গোলা বলো নিয়ে যদি বাইরে বেরোতে চায়, তাহলে অটো সেখানে ইন্ডিকেট করে দেবে। সেরকম আমাদের গ্যাজেট লাগানো হয়েছে আসানসোল, এক পাশে নয়, দুপাশে লাগানো রয়েছে। সঙ্গে রয়েছে ডগ রয়েছে, ডগ দিয়ে প্রত্যেকটা মানে যাত্রীদের ব্যাগগুলোকে ই করা হয়, তাদেরকে চিহ্নিত করা হয়। এর কোনো কিছু রয়েছে কিনা, জিনিস কোনো কিছু সেটা দেখা হয়। পুলিশের তৎপর রয়েছে, তাকে গার্ড রয়েছে, সিকিউরিটি রয়েছে। এখন বরাবরই এটা করে থাকে। একদমই, ধন্যবাদ তোমাকে। একদম। আচ্ছা, কালকে কিন্তু 26শে জানুয়ারি, অর্থাৎ তার আগেই কিন্তু আমরা দেখতে পেলাম আজ অর্থাৎ 25শে জানুয়ারি অভিনব উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। কি হয়েছিল আরেকবার সেই চিত্র আমরা দেখব। তার আগে চন্দ্রিমা তোমাকে বলে নেব যে আগামীকাল কিন্তু 26শে জানুয়ারি, যা ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়। এই বিশেষ দিনে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রেল পথে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য কিন্তু আসানসোলের রেলওয়ে স্টেশনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি আরেকবার পিসিআর পার্সনকে বলবো সেই চিত্র দেখাতে। আরপিএফ রেল পুলিশের পক্ষ থেকে এবং জিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ যৌথভাবে তাদের যৌথ উদ্যোগে কিন্তু এই চেকিং পরিচালনা করা হয়েছে, এরকমটাই কিন্তু খবর পাওয়া গেছে। অর্থাৎ নিরাপত্তা চেকিংয়ের অংশ হিসেবে রেল স্টেশনের বিভিন্ন প্রবেশপথে যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে। বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর বা ডগ স্কোয়াড ব্যবহারের করে পার্সেল বা ব্যাগ, বিশেষ কিছু ব্যাগ অর্থাৎ সেগুলোর কিন্তু পুরোপুরিভাবে জিনিসপত্র পরীক্ষা করা হচ্ছে। এই কুকুরগুলি কিন্তু বিস্ফোরক, অবৈধ দ্রব্য বা সন্দেহজনক কিছু বস্তু সেখানে কিন্তু চিহ্নিত করতে পারে বা তারা সক্ষম। এর ফলে কিন্তু যাত্রীদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়বে এবং বড়সড় কোনো অঘটন বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা কিন্তু তারা অবশ্যই আগের থেকে জানিয়ে দিতে পারবে। পাশাপাশি নিরাপত্তা বাহিনী বিভিন্ন ট্রেন এবং প্ল্যাটফর্ম পর্যায়েও কিন্তু নানানভাবে সেখানে নজরদারি করা হয়েছে। যাত্রীদের সহযোগিতা ও সচেতনতা এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। বিশেষ করে পুলিশ তল্লাশি ও কুকুর স্ক্যানের মাধ্যমে কিন্তু চন্দ্রিমা সন্দেহজনক পদার্থ বা লোক শনাক্ত করা হয়েছে এবং সময় মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও আসানসোল রেল স্টেশনের স্টাফ এবং নিরাপত্তা কর্মীরা বিশেষভাবে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যাতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। এর একমাত্র লক্ষ্য কিন্তু এটাই। পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্য সুশৃঙ্খল যাতে বজায় থাকে আরেকটা পরিকল্পনা এবং যাত্রীদের নিরাপত্তা যেন আরও বিশেষভাবে সেটিকে তৎপর রাখতে পারে, এই জন্যই কিন্তু এই বিশেষ একটি উদ্যোগ কিন্তু তারা নিয়েছেন। এই নিরাপত্তা
ব্যবস্থার মাধ্যমে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের আশা করছেন যে 26শে জানুয়ারি নির্বিঘ্নে উদযাপিত হবে এবং সকল যাত্রীরা নিরাপত্তা নিশ্চিত হবে। একদম এর কারণেই কিন্তু এই বিশেষ কিন্তু সেফটি বা পর্যালোচনা করা হয়েছে। আমরা তো আসানসোলের দিকে চোখ রাখবো, কিন্তু পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতে কি হয়েছে আমরা সেখানে চোখ রাখবো না। সেখানে কিন্তু পারিবারিক অশান্তির জের মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হলেন মা, এমনই চাঞ্চল্যকর ঘটনা আমরা দেখতে পারলাম। একদম ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মকরাহাট থানার মকরিন এলাকার কিন্তু এই ঘটনা আমরা দেখতে পারি। পাশাপাশি নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কিন্তু কুপিয়ে খুন করার একটি অভিযোগ উঠে এসছে ছেলের বিরুদ্ধে। এমনই কিন্তু আমরা চিত্র দেখতে পারলাম। কি হয়েছিল একবার বিস্তারিত সেই আমরা চিত্র দেখব, তারপরে আবার আমরা আলোচনায় আসছি। দেখুন, পারিবারিক অশান্তির জেরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হলো মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মগরাহাট থানার কোকনির এলাকায়। নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধেই। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত ছেলে। অবশেষে নদিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করল মগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম আকিলা গাজী, বয়স 60। তিনি মগরাহাট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই পরিবারের অশান্তি চলছিল বলেই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝামেলা লেগেই থাকতো। শুক্রবার ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এরপরেই পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ পৌঁছে মহিলার দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। কখনো বলতো আমি তোর মেরে দেবো, মাকে বলছে মেরে দেবো, পাড়া প্রতিবেশীকে যখন যে ওর প্রতি কোনো রকমের কিছু করে তখনই সঙ্গে সঙ্গে ওকে মেরে দেওয়ার জন্য এ করে। তো মা লাস্ট পর্যন্ত বললো তোর যদি আল্লাহ যদি তোরাই হাতে তোর দুধ দিয়ে মানুষ করে, তোকে সব দিয়ে মানুষ করে, তোর হাতে যদি আল্লাহ মৃত্যু রাখে মৃত্যু হয়ে যাবে। সেই পরিস্থিতিতে মা নামাজের সাথে ছিল। সেই নামাজ চলাকালীন সিজদায় গিয়েছে, সিজদা চলাকালীন ও তখন ঘাড়ে কোপটা দিয়েছে। এই পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে নিহত আকিলা গাজীর 3 ছেলে। ছোট ছেলে আলাউল্লাস গাজী পারিবারিক বিবাদের কারণে তার মাকে খুন করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলের খোঁজে তল্লাশি শুরু করে মগরাহাট থানার পুলিশ। প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই অভিযুক্ত ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দক্ষিণ 24 পরগনা। একদম দক্ষিণ 24 পরগনার সেই ভয়াবহ চিত্র আমরা দেখলাম। পারিবারিক অশান্তির জের অর্থাৎ মানসিক ভারসাম্যহীন হারিয়ে কিন্তু ছেলের হাত থেকে এই খুনটা হয়, সেরকমটাই জানা গিয়েছে। কিন্তু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মগরাহাট থানার সেই এলাকায়। নিজের মাকে খুন করেছে এরকমটাই চিত্র কিন্তু দেখতে পেয়েছি। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কিন্তু কুপিয়ে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর কিন্তু সেই ছেলে কিন্তু পলাতক। পাশাপাশি অবশেষে নদিয়া জেলা থেকে কিন্তু তাকে গ্রেফতার করলো মগরাহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে কিন্তু মৃতের নাম আকিলা গাজী, অর্থাৎ যে মা মারা গিয়েছে, ছেলের হাত থেকে মায়ের মৃত্যু হয়েছে, তার নাম হচ্ছে আকিলা গাজী, তার বয়স হচ্ছে 60। অর্থাৎ তিনি কিন্তু মগরাহাট থানার অন্তর্গত এলাকার একজন বাসিন্দা ছিলেন। কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে মা ও ছেলের মধ্যে প্রায় কিন্তু ঝামেলা লেগেই থাকতো। অর্থাৎ শুক্রবার ঘরের মধ্যে কিন্তু রক্তাক্ত অবস্থায় ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এরপরেই কিন্তু পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ পৌঁছে মহিলার দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। এরকমটাই চিত্র দেখতে পারলাম। চন্দ্রিমা, তুমি এই বিষয়ে কি বলতে চাইবে? দক্ষিণ 24 পরগনায় একজন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এই বিষয়ে তুমি কি বলবে? দক্ষিণ 24 পরগনায় দেখতে গেলে পরপর আমরা অনেকগুলোই খবর পাচ্ছি, কিন্তু যেই খবরটা সঞ্জীব এখন আমরা দেখলাম খুবই মর্মান্তিক একটা খবর। কারণ এক ছেলে তার মাকে কুপিয়ে খুন করেছে শুধুমাত্র তার পারিবারিক ঝামেলার জেরে। মানে খুবই মর্মান্তিক একটা বিষয়। আর বিশেষত যখন তিনি নামাজ পড়ছিলেন সেই সময় তাকে কুপিয়ে খুন করা হয়। এই বিষয়টি নিয়ে আমরা গতকালকেও কিন্তু দেখেছিলাম। গতকাল ছেলেটি পলাতক ছিল, তাকে বারবার বলা হচ্ছে যে সে মানসিক ভারসাম্যহীন,
কিন্তু সে যদি মানসিক ভারসাম্যহীন হয়েই থাকে তাহলে সে তার মাকে কুপিয়ে খুন করবে। একদম একজন মানসিক ভারসাম্যহীন মানুষ সে যদি তার মাকে, সে যদি কোনোভাবে, আমরা ধরে নিলাম যে সে যদি কোনোভাবে মানসিক ভারসাম্যহীন হয়েই কাউকে খুন করে থাকে, তিনি তার মা হোক বা অন্য কেউ হোক, তারপরে কিন্তু সে পলাতক ছিল, কিন্তু দীর্ঘ এটাও তো 24 জানা ঘন্টারও যাচ্ছে, বেশি পলাতক ছিল। তুমি যেমনটা বলছো একদমই ঠিক, কিন্তু পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ বিশেষভাবে কিন্তু বনিবনা ছিল না ছেলে এবং তাহলে মায়ের সেখানে দিক থেকে। তরজার জেরেই হয়েছে একদম জিনিসটা। তরজার জেরেই কিন্তু কিন্তু তাহলে এমনটা বারবার তাকে এখানে মানসিক ভারসাম্যহীন ভাবে তাকে উল্লেখ করা কেন হচ্ছে? একদমই একদমই আমার মনে হয় আমাদের সাথে আমাদের কলে আছে দর্শক বন্ধু আছে। নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আপনাকে স্বাগত। কোথা মনে হয় বিচ্ছিন্ন হয়েছে, আমি একটুখানি তোমাকে আরেকবার আলোচনা করে দিই যেখানে আমরা ছিলাম, যে পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে নিহত আকিলা গাজী 3 ছেলের সাথে কিন্তু তার 3 ছেলে ছিল, এরকম একটা দেখতে পেরেছিলাম আমরা। কিন্তু দক্ষিণ 24 পরগনার এই যে ঘটনা, ছেলের হাতে মায়ের খুন, আমার মনে হয় আমাদের সাথে প্রতিনিধি আছে রেবতী মালি আমাদের সাথে আছে। রেবতী, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। রেবতী, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। দেখো, দক্ষিণ 24 পরগনায় একটা এমন চিত্র দেখলাম যেখানে কিন্তু মায়ের হাতে ছেলেকে খুন হতে হচ্ছে, সেই চিত্র দেখতে পারলাম। পাশাপাশি শুনেছি তাদের মধ্যে বনিবনা ছিল না, অর্থাৎ শুধুমাত্র বনিবনা ছিল না বলেই কিরকম একটি ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনো ঘটনা ছিল? কি বলবে তুমি বিষয়? দেখো, তোমাকে বলে রাখি, গতকাল যে এই যে আকিলা গাজী তার যে নামাজ পড়ার সময় তার ছেলে পিছন থেকে তার মাকে কোপায় এবং সেখানেই ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এবং পরবর্তীকালে যেটা স্থানীয় বাসিন্দাদের কাছে যে সূত্রে জানা যাচ্ছে যে তিনি একটু বিস্তিস্ক মস্তিষ্ক অর্থাৎ পাগল টাইপের ছিলেন এবং মায়ের সঙ্গে বনিবনা হতো, কোনো সময় মায়ের সঙ্গে পড়তো না, বাড়িতে মধ্যে ঝামেলা চলতো। কিন্তু এখন কিন্তু তদন্ত করছে যে বনিবনার না হওয়ার কারণেই কি মাকে কোপালো, নাকি তার মস্তিষ্ক বিস্তৃত ছিল অর্থাৎ পাগল প্রকৃতি ছিল, তার কারণেই এটা কোপেছে। এখন পুলিশ তদন্ত করছে। একদমই। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিন্তু জানা গিয়েছে যে নিহত আকিলা গাজী অর্থাৎ তার কিন্তু 3 ছেলে, তার মধ্যে ছোট ছেলে যিনি আছেন আতাউল্লাহ গাজী, পারিবারিক বিবাদের কারণে কিন্তু তার মাকে খুন করে। ঘটনার পর থেকে কিন্তু পলাতক অভিযুক্ত ছেলে নিখোঁজ, অর্থাৎ তিনি কিন্তু নিখোঁজ। অবশ্যই তল্লাশি শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। পুলিশ কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে? তুমি কি কোনো রকম প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছো? দেখো, পুলিশের কাছে যেটা জানা গেছে তাকে আজকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু আসল তথ্য উঠে আসবে যে কি কারণে এই ঘটনা ঘটেছে বা কেনই তার নিজের মাকে সে কুপিয়ে খুন করেছে, তা ঘটনা উঠে আসবে জিজ্ঞাসাবাদের পরে। কিন্তু পাশাপাশি রেবতী, আরেকটা প্রশ্ন তো অবশ্যই তোমাকে করতে হয়, যখন এই হামলাটা তার মায়ের ওপর চলে সেখানে কি আশেপাশে কেউ ছিল না, বা সেই চিত্র অবশ্যই তারা কিন্তু প্রত্যক্ষ করেছে, বা এই চিত্র দেখেও কি তারা কি চুপ করেছিল, নাকি এর প্রতিবাদ করেনি, এর ফলে কি এরকম একটা ঘটনা ঘটলো? যদি প্রতিবাদ করতো তাহলে তো অবশ্যই এরকম হতো না। কি বলবে বিষয়? দেখো, ঘটনাস্থলে যখন ঘটনা ঘটে সেখানে কেউ ছিল না, মা ছেলে দুজনই উপস্থিত ছিলেন। ছেলে প্রথমে নামাজ পড়িয়ে বেরিয়ে আসার পরে মা নামাজ পড়তে যায় এবং নামাজ পড়া অবস্থায় চলাকালীনই কিন্তু ছেলে পিছন থেকে যেখানে মাকে কোপানো হয়। কিন্তু যেটা স্থানীয় সূত্রে পাওয়া ঘটনা, যেটা জানতে পারা যাচ্ছে যে স্থানীয়রা আশেপাশে কেউ ছিল না, আশেপাশে যদি কেউ থাকতো তাহলে প্রত্যক্ষ ঘটনাটা অবশ্যই দেখতো। পরবর্তীকালে যখন নামাজে অন্যান্যরা কেউ যাওয়া শুরু করে, দেখতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ছেলে পলাতক। ছেলেকে আজকের অন্যান্য জায়গা থেকে আজকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রেবতী, আকিলা গাজীর 3 ছেলে বলে বক্তব্য এইখানে। এক ছেলে পাগল ছিল বলা হচ্ছে, যে মানসিক ভারসাম্যহীন ছিল, একদমই মানসিক ভারসাম্যহীন ছিল বলা হচ্ছে, সে কুপিয়ে খুন করেছে বলা হচ্ছে। বাকি 2 ছেলের কি বক্তব্য? দেখো, বাকি 2 ছেলে মায়ের কাছ থেকে আলাদা থাকতেন। যেহেতু ছেলেটি পাগল প্রকৃতির ছিলেন সেহেতু মায়ের কাছেই ওই ছেলে থাকতেন। কিন্তু 2 ভাই তাদের পরিবার নিয়ে অন্যত্র অর্থাৎ কাছাকাছি থাকতেন, কিন্তু কোনো আলাদাভাবেই থাকতেন। সেক্ষেত্রে তাদের একটাই বক্তব্য যে মাকে এইভাবে কেন কোপানো হলো, শুধু অশান্তির জেরে এটুকু বক্তব্য পাওয়া গেছে যে বনিবনা হতো না মায়ের সঙ্গে, তার কারণেই এই ঘটনা ঘটেছে। এটা পরিবারের সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একদমই। কিন্তু প্রতিবেশীরা এই ঘটনা ঘটে যাওয়ার পরেই কিন্তু প্রতিবেশীরা ছুটে আসেন, তাকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু ঘটনার পরেই অভিযুক্ত ছেলে কিন্তু এলাকা ছেড়ে পালায়। এই বিষয়ে তুমি কি বলবে?
দেখো, একবারে তুমি যেটা বলেছো ঠিক কথা বলেছো যে এই ঘটনার পরে অভিযুক্ত অন্য জায়গায় চলে যায় এবং যে আশেপাশে যে সমস্ত লোক ছিল তারা তড়িঘড়ি করে তার মাকে স্থানীয় যে গ্রামীণ হাসপাতাল আছে সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসারত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে, কিন্তু পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ কিন্তু যেটা জানিয়েছেন যে তার পলাতক পুত্র তাকে খোঁজ করছে, কিন্তু গতকাল থেকে খোঁজের পরে আজকে তার খোঁজ মিলেছে। ইতিমধ্যে জিজ্ঞাসা চলছে, জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আসল রহস্য উঠে আসবে। একদম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ। পারিবারিক অশান্তির জেরে মানসিক ভারসাম্য ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই চিত্র আমরা দেখতে পেয়েছি। তুমি কি বলবে এই বিষয়ে? দেখো, এই যে পোস্টমর্টম রিপোর্টে যে পাঠানো হয়েছে ডায়মন্ড হারবারে পুলিশের হেফাজতে যেমন তার পুত্রকে দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ ক্ষেত্রে, অপর ক্ষেত্রে তাকে যে পোস্টমর্টমের রিপোর্টের জন্য পাঠানো হয়েছে, পরবর্তীকালে পোস্টমর্টমের রিপোর্টের থেকে যেমন একটা জানা যাবে এবং ছেলের মুখ থেকে যেটা জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে সেখান থেকে একটা তথ্য জানা যাবে, দিয়েই কিন্তু পরবর্তীকালে আসল তথ্য এবং এই কেসের হচ্ছে রহস্য উদ্ঘাটন হবে। রেবতী, দক্ষিণ 24 পরগনায় তো আমরা এই চিত্র দেখলাম, তুমি আমাদেরকে পাঠিয়েছো যে মায়ের হাতে ছেলে খুন হয়েছে, কিন্তু দক্ষিণ 24 পরগনায় আর একটা ঘটনাও কিন্তু ঘটেছে। আমি তোমাকে অনুরোধ করবো তুমি আমাদের সঙ্গে থাকো। ফের কিন্তু দক্ষিণ 24 পরগনায় এক চাঞ্চল্য ঘটনা ঘটেছে। কি হয়েছিল? কুলতলিতে কিন্তু সেখানে কিন্তু বাজার থেকে বাড়ি ফেরার পথে কিন্তু রাত্রের অন্ধকারে কিন্তু দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হয় 2 পথচারী। এলাকায় আতঙ্কের পরিবেশ কিন্তু নেমে আসে। পাশাপাশি হামলার কারণ ও দোষীদের খুঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। অর্থাৎ কি হয়েছিল, কেন হয়েছিল, একদম সরাসরি আমরা সেই চিত্র প্রথমে দেখবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন সেই চিত্র। দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলের হালদারপাড়ায় রাতের অন্ধকারে চাঞ্চল্যকর হামলার ঘটনা সামনে এসেছে। বাজার থেকে বাড়ি ফেরার পথে 2 পথচারীর উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় 2 জন। আহতদের নাম নাজমুল হক মোল্লা ও হাকিমুল মোল্লা। দুজনেই কুলতলির মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলের হালদারপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় ফাঁকা রাস্তায় অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন তারা। প্রায় 1.5 ঘন্টা পর অন্যান্য পথচারীরা যাবার পথে তাদের পড়ে থাকতে দেখে বিষয়টি নজরে আসে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে গভীর রাতে তাদের জয়নগর রুরাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। ঘটনা ঘটেছিল কি ঘটনা ঘটেছিল আমরা জানি না। আমার স্বামী এখানে ছিল না, উনি হেড়মায় বাজার থেকে আসছিল। বাজার থেকে আসতে আসতে সেই মুহূর্তে ওনার মারটা করেছে। কোথায় মারধর করলো? ওনার মাথায় মেরেছে। কারা মারলো? কারা মেরেছে ওগুলো ওই হালদার লোকেরা। এখন কোথায় এসেছেন আপনারা? জামতলা হসপিটাল। মোড়ের মাথায় সব মেরেছে, এটুকু আর জানি। কি দিয়ে মারলো? আমি অতটা বলতে পারবো না, আমরা বাড়ি ছিলাম। মোড়টা আমাদের ঘর ছিল অনেক দূরে। কোন জায়গায়? আমাদের ঘর ছিল খানিকটা দূরে। মোড়ের নাম কি আছে? হালদারপাড়া বলে। হালদারপাড়া, মেরিগঞ্জ 1। মেরিগঞ্জ হালদার। হালদারপাড়া। কি নিয়ে ঘটনা হয়েছে বলতে পারবেন? হামলাকারীরা কারা এবং কি কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। আহতরা জানিয়েছেন, অন্ধকারের কারণে তারা কাউকে চিনতে পারেননি। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামীণ এলাকার ফাঁকা রাস্তায় রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কিন্তু কুলতলিতে, অর্থাৎ কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলে কিন্তু হালদার পাড়ায় রাতের অন্ধকারে কিন্তু চাঞ্চল্যকর ঘটনার আমরা সম্মুখীন হলাম। অর্থাৎ রাতের অন্ধকারে চাঞ্চল্যকর হামলার ঘটনার সামনে কিন্তু এসেছে। পাশাপাশি বিজেপির থেকে কিন্তু বাড়ি ফেরার, অর্থাৎ বাজার থেকে বাড়ি ফেরার পথে কিন্তু 2 দুষ্কৃতীর ওপর অতর্কিত হামলা চলে দুষ্কৃতীদের। এই গুরুতর জখম কিন্তু অবস্থায় 2 জনের কিন্তু সেখানে ছিল। আমাদের সাথে রেবতী আছে, রেবতীর সঙ্গে বলবো। রেবতী, দক্ষিণ 24 পরগনায় দুষ্কৃতীদের হামলা কিন্তু রাতারাতি সেই চিত্র দেখতে পারলাম, কি বলবে তুমি বিষয়? দেখো সন্দীপ, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা কুলতলি মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলে হালদার পাড়ায়
কিন্তু ইতিমধ্যে কিন্তু 2026-এ ভোটের আগেই কিন্তু হানাহানি রক্তাক্ত শুরু হয়েছে। দুজন বাজার করে ভিড়ছিলেন, হঠাৎই সেই দুজন নাজমুল হক মোল্লা ও হাকিমুল মোল্লা হঠাৎই স্থানীয় বাসিন্দা দেখতে পায় তারা রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু কোথা থেকে এই দুষ্কৃতীরা তাদের উপরে হামলা করেছে বা কেনই হামলা করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো জানা যায়নি। তবে এদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার দেখতে পেয়ে স্থানীয় যে পুলিশ আছে পুলিশকে খবর দেওয়া হয়, ফুলতলির পুলিশ এসে তদন্ত করছে। ইতিমধ্যে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে। তবে সুস্থতার আশা কামনা করছে। পরবর্তীকালে তাদের থেকে রিপোর্ট উঠে আসবে যে কি কারণে তাদের উপরে যে কারা হামলা করেছে তার সঠিক তদন্ত উঠে আসবে। তবে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। রেবতী, এইখানে যে বলা হয়েছে যে দুষ্কৃতীরা রাত্রেবেলাতে এই দুজনের উপরে একটা নির্দিষ্ট জায়গা হালদার পাড়ার বাসিন্দা, সেখানে তাদের উপরে হামলা করা হয়েছে, কি মনে হয় এটা কি কোনো রকম তরজার জেরে হতে পারে নাকি কোনো রকম পরিকল্পিত হামলা হতে পারে, কি বলছে এই বিষয়ে? দেখো, তোমাকে বলে রাখি যে বজবজ যে ফুলতলির যে বজবজ যে এলাকা সেখানে কিন্তু একেবারে দুর্ধর্ষ এলাকা। তোমাকে বলে রাখি যেখানে প্রত্যেকদিন রাহাজানি, মারামারি, ছিনতাই এইসব হয়। সেই জায়গাতে অ্যাকচুয়ালি তোমাকে বলে রাখবো এখানে স্থানীয় বাসিন্দাদের থেকে যেটা সূত্র পাওয়া যাচ্ছে, যেটা রাজনৈতিক কাজ করছে, দুজন যে ছিল তাদের উপরে রাজনৈতিক যে ষড়যন্ত্র করেই কিন্তু এটা করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয়রা যে অভিযোগ করছে যে এটা ওরা ছিল কোনো একটা দলের নেতা ছিল বলে অভিযোগ, বিজেপির নেতা ছিল বলে অভিযোগ করছে, তৃণমূলের উপরে অভিযোগ আসছে। মানে তুমি বলছো রাজনৈতিক তরজার জেরেই এই দুষ্কৃতীদের হামলা হয়েছে? একদম ঠিক কথা যেটা বলছি যে রাজনৈতিক তরজার কারণে এই ঘটনা হয়েছে, অর্থাৎ রাজনৈতিক শত্রুতার কারণে জেরেই এই ঘটনা ঘটেছে বলে যেটা স্থানীয় বাসিন্দারা অনুমান করছে। যে দুজনকে যারা দুষ্কৃতীরা হামলা করেছে তারা বিজেপির সক্রিয় কর্মী ছিল বলেই অভিযোগ উঠে আসছে। কিন্তু রেবতী, একটা এলাকায় রাতারাতি এরকম ঘটনা ঘটছে, সেখানকার মানুষের কতটা তারা নিরাপত্তায় আছে তারা তো নিজে ভুগছেন এই প্রশ্নে। অর্থাৎ আমি বলতে চাইছি সেখানকার প্রশাসন তারা কি বলছেন, এই প্রতিক্রিয়া কারা কি দিচ্ছেন, কি জানতে পেরেছো তুমি? দেখো, যেটা বলে রাখি যে এই রাতের অন্ধকারে, খুব একটা রাত হয়নি, বাজার করে ফিরছিলেন প্রায় 8:30 9টা নাগাদই এই ঘটনা ঘটে, যেখানে পুলিশ প্রশাসনের উপরেই কিন্তু আঙুল উঠছে। কারণ যদি সাধারণ মানুষ বাড়ি থেকে বাজার করে ফেরার সময় যদি এরকম দুষ্কৃতীদের হামলায় তাদেরকে পড়তে হয়, সেখানে প্রশাসনের নিরাপত্তা কোথায়? তাহলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা কোথায়? এলাকার বাসী তাহলে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে এটাই কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে বলে মনে হচ্ছে। একদমই। আহতদের নাম, অর্থাৎ তারা কিন্তু দুষ্কৃতীদের ফলে কিন্তু আহত হয়েছিলেন, তাদের নাম হচ্ছে নাজমুল হক মোল্লা ও হাকিমুল মোল্লা। দুজনের কিন্তু কুলতলির মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলের কিন্তু হালদার পাড়ার বাসিন্দা ছিলেন। অর্থাৎ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে কিন্তু বাজার থেকে বাড়ি ফেরার সময় ফাঁকা রাস্তায় অন্ধকারের সুযোগ নিয়ে কিন্তু দুষ্কৃতীরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এই বিষয়ে তুমি কি বলতে চাইছো রেবতী? অ্যাকচুয়ালি তোমাকে বলে রাখি যে হামলা শুরু হয়েছে, যে রাজনৈতিক যে মহলে আজ থেকে উঠেছে যে এবারে খুনাখুনি হামলা রক্তাক্ত অবস্থায়, কারণ যারা এসেছিল ওদেরকে যারা পেছন থেকে যে দুষ্কৃতীরা ওদেরকে উপরে হামলা চালায় অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে, এটা অবশ্যই তোমাকে বলে রাখি পরিকল্পিতভাবে। কারণ রাস্তায় কেউ দুজন হেঁটে গেলে তাদের উপর যে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে যে আক্রমণ করা হয়েছে তাহলে পরিকল্পিতভাবে, কারণ ওই রাস্তা ফাঁকা রাস্তা ছিল, যখনই দুজন এসেছিল অন্যান্য দুষ্কৃতীরা আগে থেকেই পরিকল্পিতভাবে কোনো একটা জায়গায় ঘাঁটি মেরেছিল এবং সুযোগ বুঝেই ওদের পেছনে কিন্তু হামলা করেছে বলে অভিযোগ জানা যাচ্ছে। রেবতী, এই যে ঘটনাটি ঘটেছে এখানে তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই, অবশ্যই এখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ প্রশাসন কি ইতিমধ্যেই কোনো ব্যবস্থা নিয়েছে? কারণ যেই ঘটনা ঘটেছে সেখানে তো নিরাপত্তা নিয়ে যথেষ্ট পরিমাণে প্রশ্ন উঠবে সাধারণ মানুষদের মধ্যে। দেখো, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করছে। পুলিশ তদন্ত করে দেখার চেষ্টা করছে যে এই রাতের অন্ধকারে যে এইরকম একটা ঘটনা ঘটেছে এটা কিন্তু তদন্ত করছে। তদন্তর পরে আসল ঘটনা রহস্য উঠে আসবে। তবে ইতিমধ্যে যে দুজন হাসপাতালে ভর্তিও আছে, অর্থাৎ হচ্ছে নাজমুল হক মোল্লা ও হাকিমুল মোল্লা, তাদেরকে চিকিৎসা চলছে। তারা শয্যাশায়ী অর্থাৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের সুস্থতার পরেই তাদের থেকে আসল তথ্যটা উঠে আসবে যে তারা হামলা করেছে এবং তারপরে তদন্তটা সেইভাবে এগোবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। একদমই ধন্যবাদ তোমাকে রেবতী সময় থাকার জন্য। একদম দক্ষিণ 24 পরগনার সেই চিত্রও দেখছিলাম। স্থানীয়দের সহযোগিতায় কিন্তু আহতদের প্রথম নিকটবর্তী হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে
বা অবনতি হওয়ার পরে গভীর রাতে তাদের জয়নগর রুরাল হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দুজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি হামলাকারীরা যারা হামলা করেছেন তাদের কিন্তু কি কারণে এই হামলা চালায় তা খতিয়ে দেখছে পুলিশ, তা এখনো স্পষ্ট নয়। আহতরত বা যারা আহত রয়েছেন তারা জানিয়েছেন অন্ধকারের কারণে তারা কাউকেই চিনতে পারছিলেন না। ঘটনার পর অর্থাৎ এলাকায় একটা যে অন্ধকার এলাকা সেখানে কিন্তু এই দুষ্কৃতীদের হামলা, এই ঘটনার ফলে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গ্রামীণ এলাকার ফাঁকা রাস্তা সেখানে আছে, রাতের নিরাপত্তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। আমরা সেই চিত্র দেখছিলাম, অবশ্যই আমাদের নজর থাকবে এইদিকে। পাশাপাশি আমাদের পরবর্তী যেই খবর আছে পূর্ব মেদিনীপুরে কি হয়েছিল আর একটা ভয়াবহ চিত্র আপনাদেরকে দেখাবো। পূর্ব মেদিনীপুরে হলদিয়ায় কিন্তু মেছেদা রাজ্য অর্থাৎ সড়কে ফের একটি দুর্ঘটনা। চৈতন্যপুর থেকে অর্থাৎ খেজুরতলা যাত্রীবাহী বাস একদম উল্টে যায় রাস্তার পাশে। বাসে প্রায় 30 থেকে 35 জন যাত্রী ছিলেন। অল্প বিস্তর জখম হলেও বড়সড় প্রাণহানি এড়ানো গেছে। একদম সেই চিত্রই আমরা দেখতে পেরেছি পূর্ব মেদিনীপুরে। বাস উল্টে গেছিল, সেখানে কি হয়েছিল একবার সরাসরি দেখুন, বিস্তারিত আলোচনা আসছি। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা রাজ্য সড়কে ফের এক পথ দুর্ঘটনা। আজ সকালে চৈতন্যপুরের খেজুরতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নঝুলিতে উল্টে যায়। ঘটনাটি ঘটে চৈতন্যপুর ক্যাকটাস ক্লাবের সামনে, যখন সারা জেলা জুড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে হলদিয়া থেকে মেছেদাগামী ওই বাসটিতে প্রায় 30 থেকে 35 জন যাত্রী ছিলেন। সকালবেলার ব্যস্ত সময়ে আচমকায় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে উল্টে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি ব্রেক ফেল হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাসটি উল্টে যাওয়ার পর স্থানীয় ক্লাবের সদস্যরা এবং আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলেই ছুটে আসেন। তাদের সহযোগিতায় বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের একে একে বাইরে বের করে আনা হয়। যদিও দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই, তবে বেশ কয়েকজন যাত্রী অল্প বিস্তর জখম হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় স্থানীয়ভাবেই। ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি, স্টিয়ারিংটা ফলস হয়ে গেছে, ঠিক আছে, কন্ট্রোল করতে পারেনি, স্লোতে ছিল গাড়ি, ঠিক আছে। গাড়িটা কোন দিক থেকে আসছিল? গাড়িটা আসছিল পশ্চিম দিক থেকে। না এটা বলুন, চৈতন্যপুর থেকে হলদিয়া রোডে আসছিল। আচ্ছা, চৈতন্যপুর থেকে হলদিয়া রোডে আসছিল, হলদিয়ার দিকে যাচ্ছিল। হ্যাঁ বলুন, তারপর কতজন? আস্তে আস্তে এসে ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি, কাটাতে পারছেনি, আস্তে আস্তে গাড়িটা পাল্টে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুতাহাটা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো এবং বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলাকালীন বারবার এই ধরনের দুর্ঘটনা জেলার পথ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে। স্থানীয়দের দাবি রাজ্য সড়কে যানবাহনের নিয়মিত পরীক্ষা ও কড়া নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পূর্ব মেদিনীপুরের জেলার হলদিয়া মেছেদা রাজ্যে অর্থাৎ সড়কের ফের কিন্তু পথ দুর্ঘটনা দেখা যায়। আজ সকালে চৈতন্যপুরের খেজুরতলা এলাকায় কিন্তু একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কিন্তু নয়নজুলিতে উল্টে যায়। ওই চিত্রে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, কিন্তু ঘটনাটি ঘটে চৈতন্যপুর ক্যাকটাস ক্লাবের সামনে। অর্থাৎ যখন সারা জেলায় জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি চলছে, সেই অন্যদিকে কিন্তু একটা এরকম চিত্র আমরা দেখতে পারলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হলদিয়া থেকে মেছেদায় অর্থাৎ ওই বাসটি প্রায় 30 থেকে 35 জন যাত্রীবাহী বাস ছিল। পাশাপাশি সকালবেলায় ব্যস্ত সময় কিন্তু আচমকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এবং রাস্তার পাশে উল্টে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে থাকে। পাশাপাশি দুর্ঘটনার পরের মুহূর্তের মধ্যেই কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। চলিমা, তুমি বিষয়ে কি বলবে? দেখো, এটা কিন্তু কোনো জেলাতে বা কোনো শহরে প্রথম নয় যেখানে এরকম ঘটনা ঘটছে, যেখানে গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে অথবা এরকম দুর্ঘটনা ঘটে থাকছে ঘটনাস্থলে, তাই তো। যেখানে সারা রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফের এই যে পরিকল্পনাটা চলছে, সেখানে দাঁড়িয়ে এরকম ঘটনা হওয়াটা একটু অস্বাভাবিক। কারণ
প্রত্যেকটা যদি নিয়ম মেনে যদি বাসে গাড়ি চালাই, কারণ কি তুমি দেখতে পাবে সঞ্জীব, যে কোনো জায়গাতে দূরপাল্লার বাস যদি তুমি দেখো, সেখানে কিন্তু মানে গতিবেগ প্রচুর থাকে তাদের। একদমই, যেটা তুমি বলছো অবশ্যই আমরা শুনবো, কিন্তু আগে পাশাপাশি আমাদের প্রতিনিধি আছে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি আছে। প্রসূন, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। দেখো প্রসূন, যে চিত্র আমরা দেখতে পারলাম একদম সাত সকালে কিন্তু মর্মান্তিক ঘটনা, অর্থাৎ একটি বাস, সেখানে কিন্তু 30 থেকে 35 জন যাত্রীবাহী সে বাস ছিল, এমনটাই জানা গিয়েছে। একদম রাস্তার এপার ওপার হয়ে যায় সে বাস, এই চিত্র আমরা দেখেছি। কি বলবে তুমি বিষয়? দেখো, আজকে যে বিষয়ে যে ঘটনা ঘটেছে, একেবারে যেটা জানা যাচ্ছে প্রাথমিক অনুমান যে অতিরিক্ত জোরে যাওয়ার কারণেই কিন্তু বিপত্তি, এমনটি অনুমান। কারণ সকালবেলা রাস্তা ফাঁকাই ছিল এবং যেটা চৈতন্যপুর অর্থাৎ হলদিয়ার কাছেই দুর্ঘটনা ঘটে এবং প্রায় 35 জনের মতো যাত্রী ছিল এবং সেখানে 10 থেকে 15 জন আহত হন। তো সব মিলে যে বিষয়টা, যে 1 নম্বর হচ্ছে গাড়ি ছিল পুরনো গাড়ি, আর 2য় নম্বর সেটা কতটা স্বাস্থ্যের দিক থেকে কতটা ঠিক ছিল, অর্থাৎ তার রিপেয়ারিং ঠিকঠাক ছিল কিনা, এটা একটা প্রশ্ন উঠছে। কারণ যান্ত্রিক ত্রুটির কারণে একটা এমনটা কিন্তু প্রাথমিক অনুমান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সব মিলিয়ে এটা কিন্তু পুরনো গাড়ি, এটা একটা প্রশ্ন। আর 2য় নম্বর হচ্ছে অতিরিক্ত জোরে চালানোর কারণেই কিন্তু। হ্যাঁ, প্রশ্ন শুনতে পাচ্ছ? প্রশ্ন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ প্রশ্ন, তোমার কাছে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব, যে তুমি যেরকমটা বললে যে অতিরিক্ত গতিবেগে ছিল এই জন্য কিরকম হয়েছে, নাকি ব্রেক ফেল হয়েছে, কোনটা? হ্যাঁ, দুটোই বিশেষ কিছু কারণ ছিল। একটা হচ্ছে জোরে গাড়ি চলছিল এবং 2য় নম্বর ছিল গাড়িটির যে পুরনো গাড়ি, অর্থাৎ ঠিকঠাক মানে রিপেয়ারিং হয়েছিল বা তার যে বিভিন্ন যে যান্ত্রিক ত্রুটির কারণেই যে ব্রেক ফেল করেছে, যেটা মূলত ব্রেক ফেলের কারণেই পাশের যে লয়েন ছিল সেটা উঠে পড়ে। সব মিলে দুটো কারণ কিন্তু স্থানীয়রা বা পুলিশের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। এক, অতিরিক্ত জোরে যাওয়ার কারণ, এবং ঠিকঠাক গাড়ি রিপেয়ারিং বা যান্ত্রিকভাবে কিছু ত্রুটি থাকার কারণেই, অর্থাৎ ব্রেক ফেল যে হয়েছিল এটা কিন্তু পরিষ্কার। সব মিলিয়ে এই দুটো কারণকে দায়ী করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত বললে কি প্রায় 12 থেকে 13 জন জখম হয়েছিল, প্রত্যেকেই প্রায় প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই যে দুর্ঘটনা, এটা কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে অতিরিক্ত রেসারেসি বা জোরে যাওয়ার কারণেই হয়তো বিপত্তি বা ব্রেক ফেল হয়েছিল। দুটোই কারণ কিন্তু এই ঘটনার মধ্যে রয়েছে, এমনটাই অনুমান করা হচ্ছে। প্রসূন, এই যে ঘটনা ঘটেছে, বাসটিতে প্রায় 30 থেকে 35 জন মানুষজন ছিল। ঘটনাতে কেউ অংশ নেই, কিন্তু এখানে বড়সড় কোনো ঘটনা ঘটতেই পারতো। এখানে ট্রাফিক পুলিশের এখানে অংশটা কি, কতটা কি ভূমিকা? এই যেই জায়গায় ঘটনা ঘটেছিল, অর্থাৎ চৈতন্যপুর যে মূল স্টপেজ, সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ ছিল বা ট্রাফিক ব্যবস্থা আছে, কিন্তু চৈতন্যপুর স্টপেজ থেকে পেরিয়ে অর্থাৎ যখন হলদিয়াগামী এই বাসটি ছিল, সেই রাস্তার মাঝখানে কিন্তু ট্রাফিকের ব্যবস্থা ছিল না। অর্থাৎ রাস্তার মাঝখানে এই মুভমেন্টে যেখানে দুর্ঘটনা ঘটে সেখানে কিন্তু ট্রাফিকের বা পুলিশের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ ফাঁকা রাস্তায় যাচ্ছিল গাড়িটি, যার কারণে পুলিশের উপর যে দোষারোপ সেটা কিন্তু করে আসছে না। কিন্তু মূলত যে বিষয়টা করা হচ্ছে যে অতিরিক্ত জোরে যাওয়ার কারণ, এবং অপর যে বিষয়টা যেটা হচ্ছে ব্রেক ফেল করা, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি বা ঠিকঠাক রিপেয়ারিং করেছিল গাড়িটা, কারণ যেহেতু গাড়িটি পুরনো গাড়ি ছিল, অনেক পুরনো, নতুন গাড়ি নয়, ফলে একটা অনুমান করা হচ্ছে যে গাড়িটি ঠিকঠাক ভাবে রিপেয়ার বা বিভিন্ন যে যান্ত্রিক পরীক্ষা করার যে প্রয়োজন থাকে সেটা আদৌ করেছিল কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। একদমই। কিন্তু প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবো, যারা সেই বাসে সেখানে উপস্থিত ছিল, 30 থেকে 35 জন সেখানে ছিল, তারা এখন কি অবস্থায় আছেন? হ্যাঁ দেখো, যেটা বলি, এই ঘটনায় প্রথমত বড় দুর্ঘটনা তেমন হয়নি, অর্থাৎ প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। প্রায় 13 থেকে 14-15 জনের মতো কিন্তু কম বিস্তর জখম হয়েছিল। তাদের কয়েকজনকে প্রাথমিক যে সুতেহাটা এলাকায় যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক ট্রিটমেন্ট করার পর ছেড়ে দেওয়া হয়েছে। কোনো প্রাণহানি ঘটেনি। এটা কিন্তু বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে কিন্তু রেহাই পেয়েছে, এটা কিন্তু স্পষ্ট বলা যেতেই পারে। ধন্যবাদ তোমাকে। দেখলাম সেই আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি ছিল পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ছিল, কি করে বাস উল্টে গিয়েছিল আমরা সেই বিষয়ে পুরো বিষয়ভাবে পর্যালোচনা করলাম, আমরা দেখলাম সেই বিষয়। কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে, পাশাপাশি আমরা পরবর্তী জেলার দিকে আমরা চোখ রাখবো, আমরা বোলপুরের দিকে চোখ রাখবো। সেখানে কি হয়েছিল, একদম এত কিছুর মধ্যেও কিন্তু কিছু ভালো হচ্ছে। অর্থাৎ একটা কথা আছে না, কবি বলে গিয়েছিলেন যে মানুষ কিন্তু বড় অসহায়, মানুষকে সাহায্য করো, একদম সেই চিত্র, অর্থাৎ সেই কথাই কিন্তু একদম মিলে যাচ্ছে। আর শান্তিনিকেতনের যে একদম আজকে যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ শান্তিনিকেতনের গোয়ালপাড়া কিন্তু সবুজ পত্রের বিনামূল্যে
একদিনের ব্যাপী অর্থাৎ একদিন ব্যাপী স্বাস্থ্য শিবির সেখানে দেখা গিয়েছে। উপকৃত হাজার হাজার মানুষ। 25 জানুয়ারি সকাল অর্থাৎ আজ শুরু হয়েছিল এই স্বাস্থ্য শিবিরের হাজার হাজার মানুষের তাদের সেখানে কিন্তু দেখা গিয়েছিল এই স্বাস্থ্য পরীক্ষা করার জন্যই কিন্তু শুধুমাত্র তারা এখানে গিয়েছিল। কি হয়েছিল একবার দেখুন, বিস্তারিত আলোচনা আসছি। শান্তিনিকেতনের গোয়ালপাড়ার সবুজপত্রে বিনামূল্যের একদিনের স্বাস্থ্য শিবির, উপকৃত হাজারো মানুষ। 25 জানুয়ারি সকাল থেকেই শুরু হয় এই স্বাস্থ্য শিবিরের হাজার হাজার মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রায় 19 জনেরও বেশি স্বনামধন্য চিকিৎসক এই শিবিরে উপস্থিত থাকেন এবং রোগীদের পরিষেবা দেন। সবুজ পথের অধিবাসী আমরা সবাই। এখানে ডাক্তারবাবুরা আছেন 50 জনের উপর। এই ডাক্তারবাবুরা এবং আমরা যারা অধিবাসীরা তারা আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে এই অঞ্চলে তো আমরা বাস করতে আসি, বছরে হয়তো 3 বার 4 বার 10 বার আসছেন, কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে একটা বৃহত্তর পরিবার গড়ে তোলা। এই বৃহত্তর পরিবারটা গড়ে তোলবার জন্য একটা উদ্যোগ, যেখানে এই ডাক্তারবাবুদের এক্সপার্টাইজ সেটাকে আমরা ব্যবহার করতে পারি। সেই জায়গা থেকে আঁচল, কারণ বয়স্ক মা, যারা সদ্য মা এবং যারা ছোট্ট ছোট্ট শিশু, এই প্রত্যেকের চিকিৎসাটাই হবে হচ্ছে আঁচলের মাধ্যমে। স্থানীয় মানুষজনদের জন্য এই স্বাস্থ্য শিবির ছিল অত্যন্ত উপকৃত। সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগের প্রাথমিক পরামর্শ ও চিকিৎসা পরিষেবা বিনা খরচে পাওয়ায় খুশি এলাকাবাসীরা। গ্রামীণ অঞ্চলে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত চিকিৎসকরাও। তাদের বক্তব্য, শান্তিনিকেতনের আশেপাশে গ্রামীণ এলাকায় চিকিৎসক পরিষেবা দিতে পেরে তারা খুবই আনন্দিত। যদিও এটি একদিনের প্রতীকী স্বাস্থ্য শিবির ছিল, তবে আয়োজকদের তরফে জানানো হয়েছে আগামী দিনে সারা বছর ধরে নিয়মিতভাবে এই স্বাস্থ্য শিবির চালু রাখার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগে ভবিষ্যতে আরও বেশি মানুষ উপকৃত হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। একদম পরিষ্কার চিত্র দেখতে পারলাম কিন্তু শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় অর্থাৎ সবুজ পত্রের বিনামূল্যের কিন্তু একদিন ব্যাপী একটি স্বাস্থ্য শিবির সেখানে করা হয়েছিল। উপকৃত হাজার হাজার মানুষ। 25 জানুয়ারি অর্থাৎ আজ সকালে শুরু হয়েছিল এই স্বাস্থ্য শিবির। সেখানে কিন্তু হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। প্রায় 19 জনেরও বেশি সেখানে কিন্তু চিকিৎসক সেই শিবিরে ছিলেন। তারা কিন্তু অবশ্যই সেখানে অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি স্থানীয় মানুষজনদের জন্য কিন্তু এই স্বাস্থ্য শিবির ছিল অত্যন্ত উপকারী। তারা কিন্তু অবশ্যই খুশি, তাদের মুখে আমরা সেই খুশি দেখেছি। পাশাপাশি সাধারণ ব্যবস্থা পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু প্রাথমিক পরামর্শ ও চিকিৎসা পরিষেবা বিনামূল্যে কিন্তু একদম বিনামূল্যে কিন্তু সেই এলাকাবাসীদের জন্য ছিল। গ্রামীণ অঞ্চলে এমন উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন উপস্থিত চিকিৎসকরাও। এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে পেরে তারা কিন্তু অবশ্যই খুশি এবং আনন্দিত। তারা কিন্তু এই কথাটাই বলেছেন। কি বলবে চন্দ্রিমা তুমি এই বিষয়ে? দেখো, অনেক পরিবারই এরকম থাকে যাদের সেই ক্ষমতাটা থাকে না যে স্বনামধন্য চিকিৎসকদের কাছে গিয়ে চিকিৎসা করাবে বা তাদের কাছ থেকে পরিষেবা নেবে। তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা শিবির করা, তারপরে সেখানে দাঁড়িয়ে এরকম একটা শিবির করা, সেখানে মানে সেই মানুষজনদের জন্য খুবই একটা সুবিধাজনক বিষয় আর তাদের জন্য খুবই ভালো বিষয় বলা যেতে পারে। একদমই। আমাদের নজর থাকবে এই প্রতিবেদনের দিকে, কিন্তু অবশ্যই আমাদের সময় হাতে খুব কম। আমরা এক্সপ্রেস অনলাইন এখন এই মুহূর্তে শেষ করছি। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।